জি24 ঘন্টা স্বাগত। আজকের ৮টায় সেরা আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আলোচনা রয়েছে। প্রথমত অ্যাস্ট্রাজেনেকা, যে ভ্যাকসিনের ওপরে আমাদের সবার নজর ছিল এবং যে ভ্যাকসিন রেসে অনেকটা এগিয়ে ছিল, সেই অ্যাস্ট্রাজেনেকা একটু ধাক্কা খেয়েছে, কারণ এক ভলান্টিয়ার তার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাই নিয়ে কথা বলবো, বিশেষজ্ঞরা রয়েছেন আমাদের সঙ্গে। এবং আজকে অবশ্যই কঙ্গনা রানাওয়াত একেবারে মুম্বাই গিয়ে তোলপাড় ফেলে দিয়েছেন, তার খবরেও আসবো। তবে তার আগে আজকের এখনো পর্যন্ত যে গুরুত্বপূর্ণ খবর সেদিকে একবার নজর রাখবো। আর শুরুতে অবশ্যই আনন্দপুরের খবরে নজর রাখতে হয়েছে, কারণ লকডাউনে স্থগিত বিয়ে, তার জেরে বিবাদ হবু স্বামী স্ত্রীর, আর মিথ্যে বয়ান দিয়ে আগাগোড়া পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা তরুণীর। আনন্দপুর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। অভিযুক্ত অভিষেক মান্ডের পুলিশে হেফাজতের নির্দেশ, দুজনকে মুখোমুখি বসিয়ে জেরার তোড়জোড়। ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে শনিবার লং ড্রাইভে যান অভিষেক ও তরুণী। ফেরার পথে গাড়িতে আবারও দুজনের মধ্যে গোলমাল শুরু। গাড়ির গতি কম থাকায় তার নজরে আসে নীলাঞ্জনা আর দীপের। অভিষেকের দাবি, তর্কাতর্কির সময় গাড়ি থেকে পড়ে যান তরুণী। রাগের মাথায় গাড়ির গতি বাড়িয়ে দেন তিনি। নীলাঞ্জনার পায়ের ওপর যে গাড়ির চাকা উঠে গিয়েছে তা খেয়াল করেননি তিনি। তরুণীর কাছ থেকে ঘটনার গতিবিধি বুঝে গা ঢাকা দেন অভিষেক। আর আনন্দপুরে কয়েকজন বন্ধুর বাড়ি গা ঢাকা দেন। দমদমের গেস্ট হাউসেও ছিলেন। মঙ্গলবার রাতে গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রায় 15,000 টাকা ক্যাশ ছিল। পুলিশের অনুমান কোথাও পালানোর ছক কষছিলেন অভিষেক। পরের খবরে চোখ রাখবো। সতর্ক থাকুন, কিন্তু রোগীকে ঘৃণা নয় এমন প্রচারী সার। চূড়ান্ত অমানবিক ঘটনার সাক্ষী থাকলো বারাকপুরের নোয়াপাড়া। করোনা সন্দেহে প্রতিবেশীদের হাতে বেধড়ক মার খেলেন 62 বছরের বৃদ্ধা শিখা চল। নোয়াপাড়া থানা এলাকার ইছাপুরে চড়ক তোলার ঘটনা। প্রতিবেশীদের হাত থেকে বাঁচাতে গিয়ে মার খেলেন বৃদ্ধার দুই ছেলেও। জখম অবস্থায় বারাকপুর বিএন বোস হাসপাতালে আনা হয় বৃদ্ধাকে। সেখানে তার সিটি স্ক্যান এবং গলায় পরীক্ষা হয়। গতকালই বেসরকারি হাসপাতালের রিপোর্ট আসে বৃদ্ধার হাতে। তাতেই করোনার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়। আর প্রতিবেশীরা খবর জানতে পারেন আজ সকালে নিজেদের বাগানে ফুল তুলতে গেলে শিখা দেবীকে ব্যাপক মারধর করে প্রতিবেশীরা। হুমকি দেওয়া হয় বাড়ির বাইরে না বেরোনো। আর গোটা ঘটনায় ফের বেআব্রু সমাজের সচেতনতার ছবি। ফেলো করি মাখো তেল, পুরনো প্রবাদ। আর সেই প্রবাদে এবার শিক্ষাঙ্গনও। টাকা দিলেই পরীক্ষার খাতায় বেড়ে যাবে নম্বর, দুর্নীতির সঙ্গে জড়িয়ে খোদ বিভাগীয় প্রধান সহ 3 শিক্ষক। এমনই চাঞ্চল্যকর অভিযোগ কাটোয়া কলেজের জুওলজি বিভাগের 4 পড়ুয়া। বিষয়টি লিখিতভাবে কলেজের অধ্যক্ষ এবং পরিচালন সমিতির সদস্যদের জানিয়েছে ওই 4 ছাত্র। প্রমাণ হিসেবে তারা পেশ করেছে অভিযুক্ত শিক্ষকদের ফোনের অডিও ক্লিপিংস এবং হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট। তারপর থেকে আতঙ্কে অভিযোগকারীরা। নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন পরিচালন সমিতির সদস্য তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আর কলেজের অধ্যক্ষ জানিয়েছেন দোষ প্রমাণে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কাটোয়া কলেজ, আমি 6 সেমের কাটোয়া কলেজের জুলজি ডিপার্টমেন্টের ছাত্র। তো আমি বলছি, আমাদের কলেজের স্যাররা আমাকে বিশেষ করে সায়ন্তন হাজরা স্যার আমাকে বলেছিল যে আমার কাছে টিউশন পড়তে হয়, তাহলে আমাদের ইন্টারনাল ক্লাসে ইন্টারনাল যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষার মধ্যে সব কিছু নাম্বার ফুল মার্কস পেয়ে যাবি। হ্যাঁ, টাকা চেয়েছে আমাদেরকে প্রত্যেকটা 2000 টাকা প্লাস 500 টাকা করে পার সাবজেক্ট চেয়েছে। তো হ্যাঁ, তবে নাম্বার দেবে, না হলে নাম্বার দেবে না। অভিযোগটা পেয়েছি, আমরা মোবাইলের রেকর্ডিংও আমরা পেয়েছি, আর কিছু ওই হোয়াটসঅ্যাপের ক্লিপসও পেয়েছি। তো আমরা এটা তদন্ত করে দেখব যেটা সত্য কি না, কতটা সত্য, তাহলে আমরা সেটাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আর আমার কলেজের যা ব্যবস্থা, তাতে এই ধরনের যদি কেউ বলে থাকে কিছু করতে পারবে না। ভিডিও ক্লিপ থেকে 3 জনের নাম উঠে আসছে। কে আছে স্যার? নির্ভীকবাবুর নাম শুনছি, আর সায়ন্তন, আর রিম্পা বলে একজন টিচার শুনছি। কয়েকজন ছাত্রছাত্রী আমার কাছে এসেছিলো, তারা একটা অভিযোগ আমাকে দিয়ে গেছে। এখন ঘটনাটা সত্য মিথ্যা তো আমরা এখনও যাচাই করিনি। তো অভিযোগ যখন দিয়েছে আমরা দেখছি খোঁজ খবর নিয়ে, যে সত্য হয় নিঃসন্দেহে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্কুল ফি বৃদ্ধি মামলায় করা হচ্ছে হাইকোর্ট 14 সেপ্টেম্বরের চূড়ান্ত রায়। তার আগে রাজ্যের বেসরকারি স্কুলগুলির আয়ের ব্যয়ের হিসেব খতিয়ে দেখে কোন ক্ষেত্রে ছাড় দেওয়া সম্ভব তার রিপোর্ট চাইল আদালত। তার জন্য শহরের বেসরকারি স্কুলগুলিকেই কমিটি গঠনের কথা বলা হয়েছে। আর অন্তর্বর্তী নির্দেশে আদালত জানিয়েছে যে 145টি স্কুলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেগুলোর পরিকাঠামো আলাদা আলাদা রকমের। সেখানে পড়তে আসা ছাত্রছাত্রীদের পরিবারের আর্থিক অবস্থাও একরকম নয়। ফলে সকলের ছাড়ের পরিমাণ সমান হবে না। তাই সব স্কুলের জন্য
একই নির্দেশ জারি করা যুক্তিসঙ্গত নয়। তাই স্কুলগুলিকে কমিটি তৈরি করতে নির্দেশ দিয়েছে আদালত। আর সেই কমিটিতে স্কুলের প্রধান শিক্ষক ছাড়াও স্কুলের 3 জন শিক্ষক, 3 জন অভিভাবক নিয়ে কমিটি করবে প্রতিটি স্কুল। তবে মামলায় যুক্ত থাকা গার্জেন ফোরাম থেকেই কমিটির অভিভাবক সদস্য নিতে হবে। সেই কমিটি স্কুলের ছাড় সংক্রান্ত বিষয় ঠিক করবে। তবে স্কুলের সামনে অভিভাবক বিক্ষোভেও করা আদালত, প্রয়োজনে পুলিশি ব্যবস্থায় ছাড়পত্র দেওয়া হয়েছে। 14ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মেট্রো পরিষেবা। গাইডলাইন মেনে চলবে মেট্রো। আর প্রতি স্টেশনে আগে 20 সেকেন্ড করে ট্রেন দাঁড়াতো, এখন দাঁড়াবে 30 সেকেন্ড। ট্রেনে ওঠার জন্য সেপারেট এন্ট্রি আর সেপারেট এক্সিট গেট করা হচ্ছে। রাতের শেষ ট্রেন 7টায় ছাড়বে। ট্রেন চলাচলের মধ্যেই স্যানিটাইজিংয়ের কাজও চলবে। কোনো টোকেন দেওয়া হবে না, শুধুমাত্র স্মার্ট কার্ডেই যাতায়াত করা যাবে। আর নতুন করে স্মার্ট কার্ড আর ইস্যু করা হবে না। পরিষেবা চালু থাকবে সকাল 8টা থেকে রাত 8টা। রোববার মেট্রো চলবে না। অফিস টাইমে 10 মিনিট অন্তর ট্রেন চলবে, আর অন্য সময় 15 মিনিট অন্তর মেট্রো চলবে। যাত্রীদের প্রত্যেকের কাছেই আরোগ্য সেতু অ্যাপ থাকতে পারে, আর মাস্ক ছাড়া একদমই ঢোকা যাবে না। গ্রামবাসীদের আশঙ্কাই সত্যি হলো, ভেঙে গেল 31 নম্বর জাতীয় সড়কের একাংশ। মালবাজার মহকুমার ঘিস নদীর সংলগ্ন রমতি খোলার কাছে 31 নম্বর জাতীয় সড়কের একাংশ জলের স্রোতে ভেঙে যায়। গতকাল থেকে এক টানা বৃষ্টিতে বেড়ে যায় ঘিস নদীর জল। আর সেই জল গতকাল রাত থেকে 31 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে বইতে শুরু করে। ঘিস নদীর জল বাড়লেই জলের তলায় চলে যায় জাতীয় সড়ক। এলাকার মানুষের আশঙ্কা ছিল, প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা না নেয় যে কোনো দিন ক্ষতি হতে পারে জাতীয় সড়কের। আর সেই আশঙ্কাই সত্যি হলো। ভেঙে যাওয়ার পর যুদ্ধকালীন তৎপরতায় জাতীয় সড়ক মেরামতের কাজ অবশ্য শুরুও হয়েছে। পরে খবরে চোখ রাখবো। কালিম্পং জেলার মংপংয়ের কাছে বিশাল ধসের জেরে ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ি আর সিকিমের যোগাযোগ বন্ধ। মঙ্গলবার রাত 2টো নাগাদ কালিম্পং জেলার মংপংয়ের কাছে বিশাল ধস নামে। প্রায় 60 মিটার এলাকা জুড়ে প্রচুর পাথর, বালি, কাদা রাস্তার মধ্যে ছড়িয়ে যায়। বন্ধ হয়ে যায় ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ি আর সিকিমের যোগাযোগ ব্যবস্থা। সেবক পাহাড়ে এই রাস্তা ধরে যেতে হয় 31 নম্বর জাতীয় সড়কে। ফলে জাতীয় সড়কের সঙ্গে পাহাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাতেই স্থানীয় যুবকরা পাথর সরিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করে দিল। ভোর রাতে আবার বৃষ্টি এবং তার জেরে আবার বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক। আর যে খবর শুরুতেই বলছিলাম, সেই খবর আপনাদের একটু ছোট করে দিয়ে দিই। লাস্ট ল্যাপে আচমকাই হোঁচট খেতে হলো। থমকে গেল অক্সফোর্ড গবেষকদের তৈরি করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল। ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া খতিয়ে দেখতে আপাতত বন্ধ রাখা হয়েছে পরীক্ষা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিনের 3য় পর্যায়ের ট্রায়াল সাময়িক স্থগিত করা হয়েছে। ব্রিটেনে একজন ভ্যাকসিন গ্রহীতা অসুস্থ হয়ে পড়া এই সিদ্ধান্ত জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। তবে যে স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়েছেন তার পরিচয় অথবা অসুস্থতার ধরন কি সে সম্পর্কে কোনো তথ্যই দেওয়া হয়নি। সংবাদ সংস্থার খবর, যিনি অসুস্থ তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। নভেল করোনা ভ্যাকসিন উৎপাদনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অংশীদার অ্যাস্ট্রাজেনেকা আশা করছে খুব তাড়াতাড়ি ফের শুরু হবে ট্রায়াল। তবে ট্রায়াল স্থগিত হলেও একে রুটিন কার্যক্রম হিসেবে দাবি করছে অ্যাস্ট্রাজেনেকা। তারা বলছে, বড় বড় ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে এরকম হয়ে থাকে। এই টিকার ফলাফলের দিকে সারা বিশ্বই তাকিয়ে রয়েছে। করোনা ভাইরাসের টিকা উৎপাদনে বিশ্বজুড়ে যেসব চেষ্টা চলছে তার মধ্যে অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা সবচেয়ে সম্ভাবনাময় হিসেবে দেখা হচ্ছে। সফলভাবে প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা সম্পন্ন হওয়ায় প্রত্যাশা করা হচ্ছে যে এই টিকাটি সবার আগে বাজারে আসবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা 30,000 অংশগ্রহণকারীদের ওপর 3য় ধাপের পরীক্ষা চলছে। সুশান্ত কাণ্ডে মাদক যুগে গ্রেফতার রিয়া চক্রবর্তী। এনসিবি দপ্তরে রাত কাটানোর পর সকালে অভিনেত্রীকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের বাইকুল্লা জেলে। আজ বিশেষ সেশন কোর্টে জামিনের আবেদন জানান রিয়ার আইনজীবী। আগামীকাল সকাল 10টায় মুম্বাই কোর্টে মামলার শুনানি। আর গ্রেফতারির পর গতকালই ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন খারিজ হয়ে যায় সুশান্তের বান্ধবী। মঙ্গলবার ভিডিও শুনানিতে বিচারক রিয়ার বিরুদ্ধে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আর বাইকুল্লা জেল মুম্বাইয়ের একমাত্র মহিলা কারাগার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুকুটে নতুন পালক। জাতীয় দলের হয়ে 100তম গোল করার নজির গড়লেন CR7। বিশ্বের দ্বিতীয় পুরুষ ফুটবলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন পর্তুগিজ তারকা। মঙ্গলবার রাতে উয়েফা নেশনস লিগে সুইডেনের বিরুদ্ধে ফ্রি কিক থেকে দুরন্ত গোল করে মাইলস্টোন স্পর্শ করেন রোনাল্ডো। ম্যাচের জোড়া গোলই CR7-এর। 109 গোল করে সবার আগে আছেন ইরানের কিংবদন্তি ফুটবলার আলী দাই। আর 101 গোল করে তার ঠিক পরে রোনাল্ডো। আমরা এই দুটো খবরে আসবো। যে খবর শুরুতে বললাম, অ্যাস্ট্রাজেনেকা এবং কঙ্গনা রানাওয়াত। অ্যাস্ট্রাজেনেকা নিয়ে আসবো, দুজন বিশেষজ্ঞ থাকবেন। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।
আটটায় সেরায় ফিরে এলাম বিরতির পর এবং যে বিষয়টা নিয়ে আলোচনা করব অবশ্যই অ্যাস্ট্রাজেনেকার যে ট্রায়াল তা একটু হলেও হোঁচট খেয়েছে। একজন স্বেচ্ছাসেবী, একজন ভলান্টিয়ার, তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তার ফলে এই গোটা বিষয়টা সাময়িকভাবে হোঁচট খেয়েছে। এটা স্বাভাবিক কিনা বা এই হোঁচট খাওয়াটা কতটা ভাবনার, তাই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিশিষ্ট অঙ্ক সার্জন দীপ্তেন্দ্র সরকার এবং জিয়া সার্জন শুদ্ধ সত্য সেন। আমি শুরুতেই দীপ্তেন্দ্র বাবুর কাছে যাব। দীপ্তেন্দ্রবাবু, এই যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেওয়া ট্রায়াল ফেজ 3-তে, এইটা কতটা মনে হচ্ছে আপনার যে ধাক্কা এই ভ্যাকসিনের ট্রায়ালে বা ভ্যাকসিন, একটা তো এক্সপেকটেশন থাকে? হ্যাঁ, আপনাকে এই পুরো ব্যাপারটা একটু সাধারণ মানুষকে বুঝতে হবে যে ঠিক কিভাবে এটা রান করে। ধরুন, আপনি যখন ফেজ 3-তে যাচ্ছেন, অর্থাৎ আপনি একটা গ্রুপ অফ মানুষকে কন্টিনিউয়াস এই ভ্যাকসিনেশনটা দিচ্ছেন, আর একটা গ্রুপ অফ লোককে আপনি একটা মেনিনজাইটিস ভ্যাকসিন দিচ্ছেন। এবার তারা সমাজে ঘুরছে এবং আপনি তাকে 1 মাস, 3 মাস, 6 মাস অন্তর অন্তর দেখছেন যে এদের মধ্যে কোভিড হলো কি হলো না। এবার ধরুন হতে হতে পার্সেন্ট এক্স, তার দেখা গেল 68 দিনের মাথায় তার একটা হার্ট অ্যাটাক করলো। এবার এই হার্ট অ্যাটাকটা ভ্যাকসিনের জন্য হতে পারে, সম্ভাবনা কম, হতে তো পারেই। আবার এটাও হতে পারে যে এই লোকটা নর্মাল কোর্সেই একটা হার্ট অ্যাটাক করলো। এবার তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা কি কারণে হয়েছে। ইন্টারন্যাশনাল এই ধরনের ট্রায়াল যখন হয়, একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট কমিটি থাকে, তারা তখন ট্রায়ালটাকে কিছুদিনের জন্য বন্ধ রেখে দেখার চেষ্টা করে যে ব্যক্তির হয়েছে তার কোভিড থেকে এটা হলো না কোভিড ছাড়া তার এমনি হওয়ার কথা ছিল, হার্ট অ্যাটাক বা কিডনির সমস্যা বা লিভারের সমস্যা, সেটা হয়েছে। সুতরাং জাস্ট হয়তো 2-3 দিন এরা যদি টেস্ট করে দেখে যে এটা কোভিড বা ভ্যাকসিন ইনডিউস নয়, তখন তারা ধরে নেবে যে এটা একটা সাধারণ কাকতালীয়ভাবে একই সময়ে এই অসুস্থতাটা ঘটেছে। ততদিন পর্যন্ত ট্রায়ালটাকে এরা টেম্পোরারিলি সাসপেন্ড করে রাখবে। এটা কিন্তু খুব স্বাভাবিক। যে কোনো ঘটনাকে আপনি যতক্ষণ না এক্সপ্লেন করতে পাচ্ছেন, আপনি দুম করে সেটাকে খুলে দিতে পারেন না। সম্ভাবনার দিক থেকে যদি দেখেন, তাহলে যে 9টা ভ্যাকসিন চলছে ফেজ 3-তে, তার মধ্যে চায়না, রাশিয়া এবং ইউকে, 3টে কিন্তু প্রায় একই টেকনোলজিতে ব্যবহৃত হচ্ছে এবং এই 3টে টেকনোলজিতেই কিন্তু এই ধরনের সাইড এফেক্ট পাওয়া যায়নি যেটা হয়েছে। আমার যদি বলেন যে এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত যে এটা কাকতালীয়ভাবে অন্য কোনো একটা ঘটনা হিসেবে ঘটেছে এবং হয়তো 1-2 দিনের মধ্যে এটা ওভারকাম করে বেরিয়ে আসবে, আবার ট্রায়াল শুরু হবে। না, শুদ্ধ সত্যবাবু, এই যে পার্শ্ব প্রতিক্রিয়া বিষয়টা, এটা কি তাহলে স্বাভাবিক? মানে ট্রায়াল ফেজে এক একজনের হতেই পারে, এটা নিয়ে খুব একটা যে গেল রব তোলা বা এরপর কি হবে, ভ্যাকসিনের একটা বড় ধাক্কা, এটা ভাবার কিছু নেই। দেখুন, প্রথমেই বলি এটা একটা ট্রায়াল, রাইট? ট্রায়াল ওয়ার্ডটা মানেই হচ্ছে যেখানে এটা 100% গ্যারান্টিড নয়। তো সুতরাং এতজনকে যে দেওয়া হয়েছে, ডক্টর সরকার যেটা খুব ভালো বুঝিয়ে বলেছেন অলরেডি, যে তার মধ্যে একজনের একটা বিরল ঘটনা ঘটেছে, একটা সাইড এফেক্ট বা টক্সিসিটি, যেটা কানেক্টেড টু দ্য ভ্যাকসিন হতেও পারে, নাও হতে পারে। সুতরাং যখনই কোনো একটা এরকম পার্শ্ব প্রতিক্রিয়া হয়, যেটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট বডি থাকবে, সে সবসময় সেটাকে একটা টেম্পোরারি সাসপেনশনে নেবে এবং অন্য যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদেরকেও সার্চ করা হবে তাদের বাই চান্স এরকম কিছু হতে পারে কিনা বা হচ্ছে কিনা। তো এটা একটা টেম্পোরারি সাসপেনশন। এটার জন্য আমার মনে হয় না আমরা থমকে গেছি, আটকে গেছি বা কিছু। আর এমনিতেই আমি খুব অপটিমিস্টিক লোক। ভ্যাকসিন ট্রায়ালস এর ক্ষেত্রে এরকম কিছু প্রবলেমস আসতেই পারে, তার মানে এই নয় যে ভ্যাকসিন কাজ করবে না ফিউচারে বা ভ্যাকসিনটা তৈরি হবে না। সুতরাং এটাতে আমাদের আরো অবজার্ভ করে দেখতে হবে। আমারও পার্সোনাল অভিমত, এটা আমি শিওর বলতে পারবো না। মনে হয় হয়তো এটা ভ্যাকসিনের সাথে কানেক্টেড নাও হতে পারে, এটা কোইন্সিডেন্টালও হতে পারে। বেশ, দীপ্তেন্দ্রবাবু, সত্যবাবু, প্লিজ আমাদের সঙ্গে থাকবেন। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবো, প্লিজ সঙ্গে থাকুন। ফিরে না বিরতির পর আমি সরাসরি দীপ্তেন্দ্রবাবুর কাছে চলে যাব। যে প্রশ্নটা আপনাকে করার, তা হলো ধরুন 10 জনের ওপরে ফেজ 3 ট্রায়াল হচ্ছে, তার মধ্যে একজন অসুস্থ হলেন 10:1, সেইটা যখন বাজারে আসবে, এরকম তো হতে পারে এই পার্শ্ব প্রতিক্রিয়ার সংখ্যাটা আরও অনেক বেশি। এই দিক থেকে তো একটা আশঙ্কা থেকেই যায়।
খুব সুন্দর প্রশ্ন করেছেন, কারণ আমাদের সবারই তো এই আশঙ্কাটা চলছে। দেখুন, প্রথম কথা হচ্ছে ফেজ ওয়ানে অ্যাকচুয়ালি পার্শ্বক্রিয়াটা বেশি দেখা হয়। ফেজ ওয়ানটা হচ্ছে অ্যাডভার্স এফেক্ট দেখার সময়, ফেজ টুতে আমরা ইমিউনোজেনিসিটি দেখি, আর ফেজ থ্রিটা কি, মানে ধরুন আপনাকে ভ্যাকসিন দেওয়া হলো, আমাকে দেওয়া হলো না, এবার আমিও রাস্তায় বেরোলাম, আপনিও রাস্তায় বেরোলেন, এবার 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর দুজনকেই ডেকে এনে দেখা হলো কোনো পার্শ্বক্রিয়া হলো কিনা, অথবা আমাদের ইমিউনোজেনিসিটি হলো কিনা, এবং তৃতীয় আপনার বা আমার মধ্যে কারোর কোভিড হলো কিনা। সুতরাং যখন আপনি ফেজ থ্রিতে যাবেন তখন অ্যাকচুয়ালি মেন জিনিস দেখা হয় যে প্রোটেকশন কতটা দেয়া হচ্ছে। অ্যাডভার্স এফেক্ট দেখার মূল সময় কিন্তু ফেজ ওয়ান। ফেজ ওয়ানে কিন্তু যদি এর কোনো মেজর সাইড এফেক্ট না হয়, কারণ বিভিন্ন ডোজে দেখা হয় সাইড এফেক্ট আসছে কিনা, যদি ফেজ ওয়ানে না হয় ফেজ থ্রিতে হওয়ার সম্ভাবনা কম। কিন্তু দেখুন, একটা কথা বারে বারে বলা হচ্ছে যে 5 বছরটা আপনি কি করে 1 বছরে নামাবেন। যেমন ধরুন মিজলস ভ্যাকসিনের কিছু কিছু ইমিডিয়েট সাইড এফেক্ট আছে, আবার কিছু কিছু সাইড এফেক্ট আছে যেটা 2 বছর বা 4 বছর বা 5 বছর বাদে আসতে পারে। সেই ধরনের লং টার্ম সাইড এফেক্ট একটা প্যান্ডেমিকে দেখা সম্ভব নয়, সেটা করতে গেলে বহু মানুষের মৃত্যু হবে। সুতরাং একদিকে যখন আপনি একটা ব্যালেন্সের একদিকে বসাবেন যে ইমিডিয়েটলি কতজনকে বাঁচাচ্ছি, আর লং টার্ম কত পার্সেন্টেজ সেটা যদি নগণ্য হয়, তাহলে মানুষকে বাঁচানোটাই এই মুহূর্তে কোভ্যাক্স বলে যে প্রজেক্টটা WHO থেকে নিয়েছে, পৃথিবীর 173টা দেশকে ইনক্লুড করে 80টা দেশকে নিয়ে এই প্রজেক্টটাকে বলা হচ্ছে কোভ্যাক্স, তার মধ্যে গাভি এবং কেপি ঢুকেছে। এর মূল উদ্দেশ্যটাই হচ্ছে একটা, যে ইমিডিয়েটলি সেভ হিউম্যান লাইফ। সুতরাং আশা করা যায় আর 3-4 দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে, আবার সূর্যোদয় ঘটবে, যে এই পার্টিকুলার পার্শ্বক্রিয়াটা ভ্যাকসিন রিলেটেড নয়, এটা কোইন্সিডেন্টাল, কাকতালীয়, আমরা আবার এর থেকে বেরিয়ে আসবো। শুদ্ধসত্য বাবু, অর্থাৎ বিষয়টা এইটা হচ্ছে যে টাইম স্প্যানে ট্রায়ালটা দরকার ছিল, স্বাভাবিকভাবেই এই সময় দাঁড়িয়ে সেই টাইম স্প্যানটা আমরা নিতে পারছি না। আমরা মোটামুটি একটা ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে চাইছি, কিন্তু তাতে তো রিস্ক ফ্যাক্টর থেকেই যায়। দেখুন, প্রথম কথা বলি যে ফেজ 1 ফেজ 2 হয়ে গিয়ে ফেজ 3 তে যখন এসছে, অ্যাডভার্স ইফেক্ট, টক্সিসিটি প্রোফাইল, ইমিউনোজেনিসিটি একটা মোটামুটি টেস্টেড। ফেজ 3 তে যেটা এখন চলছে, এটা লেট ফেজ 3, সেখানে কিন্তু মানে 30, 40, 50 জন নয়, বহুজন মানুষকে দেওয়া হয়েছে ভ্যাকসিনটা। তার মধ্যে একজনের একটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে, সেটা কাকতালীয়, কোইন্সিডেন্টাল, কি একটা ইডিওসিনক্রেটিক রিয়াকশন, কি হঠাৎ কেন হয়েছে, এটা আমার মনে হয় 3-4 দিন 5 দিনের ভেতর আমরা জানতে পারবো। তো তার অটোমেটিক্যালি আমি অপোজিটটা দেখবো যে মেজরিটি যারা দেওয়া হয়েছে বা প্রায় সবারই কোনো সেরকম প্রতিক্রিয়া কিন্তু দেখা যায়নি। মাইনাস সাইড এফেক্টস হয়েছে অনেক কিছুই, বাট মেজর কিছু হয়নি। আর হ্যাঁ, ডেফিনেটলি আপনি 5 বছরের জিনিসকে যদি 1 বছরে কন্ট্রাক্ট করে আনতে চান, তাহলে কিছু তো রিস্ক ফ্যাক্টর শুধুমাত্র একটু আপনাকে আটকাচ্ছি, এইটা তো মানুষ এক্সপেক্ট করবে না যে ধরুন পোলিওর টিকা দেয়া হচ্ছে, তাতে 50টা বাচ্চা সুস্থ হয়ে গেল, একজন মারা গেল, সেটা তো কেউ এক্সপেক্ট করবে না। দেখুন, কেউ এক্সপেক্ট করবে না বলে এটাকে টেম্পোরারি সাসপেনশনে রাখা হয়েছে, সেইটাকেই স্টাডি করে দেখবে ওয়েদার এটা অ্যাট অল ভ্যাকসিনের সাথে কানেক্টেড নাকি এটা কোইন্সিডেন্টাল। যদি ভ্যাকসিনের সাথে কানেক্টেড হয়, তখন অবভিয়াসলি পুরো জিনিসটাকে আবার ওরা রিভিউ করে দেখবে, সেটার কোথায় প্রবলেম হচ্ছে সেটা বার করবে। কিন্তু যেরকম ডক্টর সরকার বললেন, এখন বেশি মানুষকে বাঁচানোর প্রয়োজনটা বেশি দরকার। তো তার মানে এইটা নয় যে একজনকেও মৃত্যুর মুখে ঠেলতে অ্যালাউ করা হবে, সেই জন্য এটাকে আপাতত স্থগিত করা হয়েছে, বন্ধ করা হয়নি। সুতরাং এটা অপটিমিস্টিক থাকাই উচিত। আমার মনে হয় কয়েকদিনের ভেতরে, কি 1 সপ্তাহ 2 সপ্তাহের ভেতরে আমরা জানতে পারবো এটা হয়তো আবার চালু হয়েছে এবং আরো আশার আলো আবার দেখা যাবে। দীপ্তবাবু, আপনার কাছে আসবো, এই যে একটা শুরুতে বলা হচ্ছিল যে করোনা ভাইরাস ক্ষণে ক্ষণে নিজেকে পাল্টাচ্ছে, নানা রকম স্টেনের সন্ধান পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে একটা RNA ভ্যাকসিন তৈরি করা আমরা এমনিতেই জানি যথেষ্ট চ্যালেঞ্জিং। এই এতগুলো চ্যালেঞ্জ পার করে আপনি কতটা আশাবাদী যে আদৌ একটা ঠিকঠাক ভ্যাকসিন যেটা গোটা বিশ্ব অ্যাডাপ্ট করতে পারবে, সব রকমভাবে সেটা একেবারে প্রোটেক্টেড হবে, এইটা কি আদৌ সম্ভব? দেখুন, আমাদের বিজ্ঞানটাকে বলা হয় ইট ইজ আ কম্বিনেশন অফ আর্ট অ্যান্ড সায়েন্স। 100% মেডিকেল সায়েন্সে কোনোদিনও হবে না, আমি নিশ্চিত আপনার সাংবাদিকতাতেও হবে না, সায়েন্সেও হবে না, আর্টেও হবে না।
আপনাকে 1% বা 0.001% এরার মেনে নিয়েই এগোতে হবে। আপনি একটু আগে বললেন না, কিন্তু সেই polio এরারটা 0.1 বা না, 001 আমি এটা আসছি। আপনি মানে আশা করছেন কি করে? হ্যাঁ, এরারটা কারণ যে বেশি তিনি- হবে না সেটাও এক্স্যাক্টলি, যদি হয়, এটা তো ট্রায়াল, যদি হয় ভ্যাকসিন বন্ধ হবে, কিন্তু এই মুহূর্তে 30,000 জনকে এই ভ্যাকসিনটা দেয়া হয়েছে এবং এটা মনে রাখবেন 5টা কন্টিনেন্টে দেওয়া হয়েছে। তার মধ্যে ইউকের একজন ভলেন্টিয়ারের একটা হয়েছে, যেটা ওই একই ধরনের ভ্যাকসিনের ক্ষেত্রে অন্য কোনো ট্রায়ালে হয়নি। পুরোটাকে যদি আপনি ডেটাটাকে এক্সট্রাপোলেট করেন, তাহলে আপনি দেখবেন প্রায় 1 লক্ষ মানুষের মধ্যে একজনের একটা আনরিলেটেড ইভেন্ট ঘটেছে, যেটা এখনো প্রমাণিত হয়নি যে এটা ভ্যাকসিন ইনডিউসড। হতেই তো পারে আমি ভ্যাকসিন নিলাম, আজ থেকে 6 মাস বাদে আমার অ্যাপেন্ডিসাইটিস হলো, আপনি তার থেকে এটা বলতে পারবেন না ভ্যাকসিনের জন্য অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। আবার হতেও পারে রেয়ার ইনস্টেন্সে। সুতরাং আমরা এইটাকে এই মুহূর্তে যতক্ষণ না বিচার কমপ্লিট হচ্ছে, উল্টে আমি প্রত্যেককে এটা বলবো, এটা একটা দৃষ্টান্তমূলক যে একজনের 30,000 জনের মধ্যে একজনের একটা আনরিলেটেড এফেক্টের জন্য পুরো ট্রায়ালকে বন্ধ করা হয়েছে এবং একটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ অফ ফিজিশিয়ানস, ভালো করে খেয়াল করবেন, একটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ অফ ফিজিশিয়ানস নট রিলেটেড টু দ্য প্রোডাকশন কোম্পানি, যারা এইটাকে আবার দেখে তারা ক্লিয়ারেন্স দিলে আবার প্রোগ্রেস করবে। সুতরাং আমরা তো এইটা থেকে আশ্বাস পাচ্ছি এবং আমরা নিশ্চিন্ত হচ্ছি যেটা আলটিমেটলি আসবে, দ্যাট উইল বি টেস্টেড অ্যান্ড উই উইল বি সেফ ইন গেটিং মাস ভ্যাকসিনেশন। একদমই সত্যবাবু, আমরা প্রত্যেকেই আশ্বস্ত হতে চাইছি, সত্যিই চাইছি, আমরা মনে প্রাণে প্রত্যেকেই চাইছি যে ভ্যাকসিন আসুক, কিন্তু এই যে ট্রায়াল ফেজটা এত সংক্ষিপ্ত, কিছু করার নেই নিঃসন্দেহে। এটাও তো হতে পারে যে আজ থেকে 1 বছর বাদে গিয়ে হয়তো কোনো সাইড এফেক্টস দেখা দিল যেটা শরীরে মারাত্মক ক্ষতি করলো। দেখুন, অবভিয়াসলি ট্রায়াল ফেজ যখন কন্ট্রাক্টেড হচ্ছে 1 বছর পরে গিয়ে সাইড এফেক্ট হতে পারে না তা না, সেটা ফেজ 4-এ যার ফলেই যখন অ্যাপ্রুভড হয়েও যায় ভ্যাকসিন, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি সার্ভেইলেন্সে থাকে। তবে ফেজ 1, 2, 3 এতজন মানুষকে এতদিন ধরে ট্রায়ালটা হলে, অ্যাটলিস্ট 1 বছর 1.5 বছরও যদি ট্রায়াল চলে হয়, ফাইনালি যদি মাস প্রোডাকশনে ভ্যাকসিন অ্যাভেলেবলও হয়, চান্সেস যে বহু লোক এফেক্টেড হবে বাই আ টক্সিসিটি অর সাইড ইফেক্ট কিন্তু খুব কম। সুতরাং অবভিয়াসলি সেটা সেফটি, ইমিউনোজেনিসিটি সবকিছু দেখেই কিন্তু ভ্যাকসিনটা মাস প্রোডাকশনে আসবে। সেকেন্ড আরেকটা কথা বলি, যেটা ডক্টর সরকার বলছিলেন সেটাকে আমি একটু ইলাবোরেট করে বলি। দুটো টার্ম আছে যেটাকে বলা হয় থেরাপিউটিক মিসঅ্যাডভেঞ্চার বা ইডিওসিনক্রেসি, মানে যেটা একটা ওষুধের হয়তো একটা খুব উইয়ার্ড একটা সাইড এফেক্ট হলো, যেটা আর কারোর ভেতর হয়নি। এবার সেটা কানেক্টেড হতে পারে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট বা ফ্র্যাগমেন্টের ওপর ইনসাইড দ্যাট ভ্যাকসিন, বা সেটা ওনার বডিতে এমন কিছু আছে যেটার সাথে এইটা একটা অ্যাডভার্স ইফেক্ট করেছে। হয়তো বিশ্বের বেশিরভাগ মানুষের প্রতি এটার আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। সুতরাং অপটিমিস্টিক থাকাই ভালো, এবং আমি ডক্টর সরকারের সাথে একমত, এবং আমারও সেটাই অভিমত যে এই ভ্যাকসিনটাই প্রবাবলি এখন পর্যন্ত সবচেয়ে বড় আশার আলো। এবং একজনের যেটা হয়েছে সেটার জন্য ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন করে রিভিউ করে ওরা সেফটি দেখে তবেই সেই ভ্যাকসিনটা বার করবে। সুতরাং আমার মনে হয় এটা নিয়ে এখন চিন্তিত হওয়ার খুব একটা কিছু। বেশ, দীপ্তবাবু, আপনার কাছে যে প্রশ্ন রাখতে চাইবো, যে কদিন আগে রাশিয়া অ্যানাউন্স করলো যে তারা ভ্যাকসিনের জন্য প্রস্তুত, পরে জানা গেল যে তাদের ট্রায়াল একদম কমপ্লিট হয়নি। এই যে অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে, এই যে ট্রায়াল কমপ্লিট হওয়ার আগেই বলা হচ্ছে পুতিন তার মেয়েকে এটাকে দেয়া হয়েছে, এই যে বিষয়গুলো, এই যে বিভ্রান্তি, এটা থেকে তো সাধারণ মানুষ এখনো পর্যন্ত ভ্যাকসিন নিয়ে যতটা আজ থেকে 1 মাস আগেও যতটা এক্সপেকটেশন ছিল, এখন তো বলা যায় গোটা বিষয়টা অনেকটা সংশয়ই উঠেছেন তারা, অনেকটা সংশয়, অনেকটা ভয় দেখা দিয়েছে। আদৌ কাজ হবে তো, আদৌ ভ্যাকসিন আসবে তো? হ্যাঁ, এটা আমিও নিশ্চিত, আমিও একই ভয় পাবো। কিন্তু আমি সব সাধারণ মানুষকে বলবো যে WHO সাইটে গিয়ে দেখুন, প্রত্যেক দিন WHO ভ্যাকসিন রিসার্চের প্রোগ্রেসটাকে ট্রান্সপারেন্টলি রেখে যাচ্ছে। কিন্তু WHO এখন হুকেও মানুষ এখন সিরিয়াসলি নিচ্ছে না। আমি আপনাকে বলছি, হু দেখবেন প্রথমে লিখেছে একটা ডিসক্লেমার যে আমরা রিসার্চের দায়িত্ব নিচ্ছি না, আমাদের কাছে ডেটাটা আমরা পুট আপ করছি। রাশিয়া প্রথমে উইদাউট এভিডেন্স এটা পাবলিসাইজ করেছিল, সেটা তো জানেন একটা পলিটিক্যাল সার্কামস্টেন্সে লোকে করে থাকে, কিন্তু তারা কিন্তু ল্যান্ডসেটে এইটা পাবলিশ করতে বাধ্য হয়েছে। কারণ রাশিয়া যদি ল্যান্ডসেটে এটা পাবলিশ না করে, রাশিয়া চাইলেও ভারতবর্ষ রাশিয়ার কাছ থেকে ভ্যাকসিন কিনবে না।
কোনোদিন কেনা সম্ভব নয়। সুতরাং যখন একটা ভ্যাকসিন অ্যাডভান্স মার্কেটিং এর মধ্যে যায়, তার এভিডেন্সটা কত স্ট্রং তার উপরে ডিপেন্ড করে। রাশিয়া কিন্তু পার পায়নি যে তার একটা রাশিয়ান জার্নাল অফ ভ্যাকসিনোলজিতে এটা পাবলিশ করে তার মানুষকে বা অন্য দেশকে বা ফিলিপিন্সকে দিতে। তাকে বিজ্ঞানের পথ ধরে বিজ্ঞানের প্রমাণস্বরূপ তাকে ল্যান্ডসেটে পাবলিশ করতে হয়েছে। সেখানে যা যা প্রশ্ন সারা পৃথিবীর বিজ্ঞানীর কাছে শুনতে হবে, এবং এই ধরুন চ্যাডক্স 1 বিজ্ঞানীর সামনে দাঁড়িয়ে আছে, তো যদি সাইড এফেক্ট হয় এটা বর্জন করা হবে, যদি না হয় আপনাকে ট্রান্সপারেন্সি রেখে এগোতেই হবে। আমি আবারও বলছি, এই সিস্টেমটা এত রোবাস্ট, এতগুলো চোখ এর মধ্যে থাকে যে হট করে এটা একটা ধ্বংসাত্মক কিছু ঘটাবে, এই সম্ভাবনা কিন্তু আমি দেখছি না। বেশ, আমার শেষ প্রশ্ন সত্যবাবুর কাছে, সেটা হচ্ছে যে যা পরিস্থিতি আপনি জানেন, প্রত্যেকদিন পরিসংখ্যান বেরোচ্ছে, এই অবস্থায় দাঁড়িয়ে আপনার কি মত যে এইটা চলতেই থাকবে কি যতক্ষণ না ভ্যাকসিন আসে ততক্ষণ পর্যন্ত, নাকি ধীরে ধীরে মানুষ এটাকে হজম করে ফেলবে, হার্ড ইমিউনিটি তৈরি হয়ে যাবে ভ্যাকসিন আসার আগেই? আমি আপনাকে 3টে ভাগে উত্তরটা দিচ্ছি। এক হচ্ছে মানুষের নেচার হচ্ছে যে এটা আস্তে আস্তে থাকতে থাকতে মানুষ অলরেডি বোর হয়ে যাচ্ছে। আমি বলছি না সতর্কতা কমানো উচিত বা কমাচ্ছে, কিন্তু বোর হয়ে যাওয়ার ফলে কি হবে, কিছুটা তারা অ্যাকসেপ্ট করে নেবে অনেক কিছু। এটা হচ্ছে রিলেটিভলি আনসাইন্টিফিক। সাইন্টিফিক পার্টে আসি, একটা তো ডেফিনেটলি হার্ড ইমিউনিটি তৈরি হচ্ছে, এবং কিছু সমীক্ষা দেখা গেছে যে অলরেডি 4 জনের ভেতরে 1 জনের অ্যান্টিবডি পজিটিভ আসছে। হতে পারে হয়তো মাস স্ক্রিনিং যদি করা হয় অ্যান্টিবডি দেখা যাবে, হয়তো আরো বেশি লোকের অ্যান্টিবডি হচ্ছে। দেখুন, আমরা ডে 1 থেকে একদিনও লকডাউনে কাজ বন্ধ করিনি, রোজ পেশেন্ট দেখছি। আমি পার্সোনালি প্রচুর কোভিড পেশেন্ট অপারেট করেছি, আমার টেস্ট হয়েছে অল টাইমস নেগেটিভ। তো এরকম আমার মনে হয় বহু ডাক্তার আছে, বহু এসেনশিয়াল সার্ভিস ওয়ার্কার আছে যারা এক্সপোজ কিন্তু তারা পজিটিভ হয়নি। সুতরাং কোথাও না কোথাও তো হার্ড ইমিউনিটি ডেভেলপ করছে। আর থার্ড যেটা হচ্ছে ভ্যাকসিন আস্তে আস্তে যে টাইমটা পাবে, তাতে আমার মনে হয় অলরেডি প্যান্ডেমিকের ন্যাচারাল কোর্স অফ ডেথ যেটা হয় সেটা একটা কিছুটা তো এগিয়েই যাবে, তার সাথে ভ্যাকসিন এসে হয়তো এটা একটা ইতি ঘটাতে পারবে। বেশ, অনেক ধন্যবাদ। একদমই অনেক ধন্যবাদ সত্যবাবু, দীপ্তেন্দ্রবাবু, আপনাকেও অনেক ধন্যবাদ। অর্থাৎ আশা আমরা ছাড়বো না, আশা করেই থাকবো যে নিশ্চয়ই একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা ব্যতিক্রম হিসেবে ধরে ভ্যাকসিন খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আমরা এই যে মহামারীর যন্ত্রণা, এই আতঙ্ক, এই যে উদ্বেগ, এটা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবো। আমরা একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর কঙ্গনা রানাওয়াত এবং মুম্বাইয়ের কি আপডেট নিয়ে ফিরবো, সঙ্গে থাকুন। যেরকমভাবে আমার বাড়ি ভাঙা হয়েছে একদিন, সেরকমভাবে তোমার দম্ভ ভাঙবে। উদ্ধব ঠাকরেকে একেবারে মুম্বাই ফিরে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কঙ্গনা রানাওয়াত। তার আগে মুম্বাই এয়ারপোর্টে কার্নি সেনা, একদিকে কঙ্গনার সমর্থনে বিক্ষোভ, অন্যদিকে শিবসেনা কঙ্গনার বিরুদ্ধে বিক্ষোভ, তার মধ্যে বিএমসির তরফে কঙ্গনার অফিস ভাঙা। দিনভর হইচই। কি আপডেট আছে আমরা জেনে নেবো। হর্ষা চান্দওয়ানি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। হর্ষা, अपडेट क्या है? देखिए सभ्या, मैं आपको बताऊं, आज पूरे दिन बहुत सारी मूवमेंट्स रही। जिस तरह से कंगना आज अपने घर पहुंची, कंगना ने साफ तौर से कहा कि पीएमसी ने जो उनके घर पे कार्रवाई की है, जो तोड़फोड़ की है, सब लीगल डॉक्यूमेंट्स को देखे बिना तोड़फोड़ की है। कंगना ने साफ तौर पे कहा कि पूरे मामले में वो लीगल एक्शन लेंगी। कंगना के जो लॉयर्स हैं, जो लीगल टीम है, वो कंगना के घर पहुंचे थे कंगना के आने के बाद, जिसके बाद किस तरह से आगे वो कंप्लेन फाइल करेंगी बीएमसी के अगेंस्ट, क्योंकि वो कंप्लेन फाइल करेंगे ये तो बहुत श्योर है, क्योंकि बीएमसी के ऊपर क्रिमिनल ऑफेंस, ट्रेसपासिंग, निजता का हनन, ये तमाम चीजें हैं जिसके तहत वो कंप्लेन करेंगी, क्योंकि बिना उनका इंतजार किया, बिना डॉक्यूमेंट्स का वेट किया, बीएमसी ने जो कार्रवाई की उससे कंगना ने साफ तौर से कहा कि वो झुकेंगी नहीं, वो टूटेंगी नहीं, वो लीगली एक्शन लेंगी। জি, বহুত বহুত শুক্রিয়া হর্ষা। অর্থাৎ গোটা বিষয়টা এখন আরও একেবারে কঠিন জায়গায় চলে গেল। এবারে আইনি লড়াই লড়বেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ৮টায় সেরা আজকের মতো এ পর্যন্তই। সঙ্গে থাকুন জি ২৪ ঘন্টা।